১-১১ সময়ও নানা অপরাধে জড়িত শহীদ জিয়ার খুনি মোজাফফর জন্ড নামে যোগাযোগ ছিল অন্যতম কুশীলব মাসুদের সঙ্গে কাল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। সাতক্ষীরা জামাত এমপির ভিডিও ঘিরে বিতর্ক। দ্বিতীয় স্ত্রী দাবি করলেও চাকরির সুপারিশ করা বায়োডাটায় অবিবাহিত উল্লেখ তরুণীর, তদন্ত করে ব্যবস্থার ঘোষণা দলের। হঠাৎ গ্যাসের তীব্র সংকটে গ্রাহক ভোগান্তি চরমে। পাম্পে দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না জ্বালানি। আবাসিকেও রান্না করতে হিমশিম অবস্থা। কারিগরি ত্রুটিতে সরবরাহ কমে সংকট। ২৪-এর ২২ জুলাই তৃতীয় দিনের মতো চলছিল কারফিউ। বন্ধ থাকে ইন্টারনেট সেবা। আন্দোলন দমাতে চলে ব্যাপক ধরপাকড়, নির্যাতন, হত্যাযজ্ঞ। থমকে যায় সারা দেশ। দিল্লিতে বিক্ষোভ থেকে আটকের কয়েক ঘন্টা পর ছাড়া পেল রাহুল প্রিয়াঙ্কা। যন্তর মন্তরে ককরোচের অবস্থান। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কঠোর ব্যবস্থার নির্দেশ মোদির। সকলের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন ১-১১-র বেশ কয়েকটি অপরাধে সম্পৃক্ত। জন্ড নামে যোগাযোগ রাখতেন ১-১১-র অন্যতম কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে। ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর। কাল তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ মে ১৯৮১ রাত ২:৩০ চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা গুলি করে হত্যা করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন পলাতক। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এবার মানবতা বিরোধী অপরাধের মামলায়ও বিচারের মুখোমুখি হচ্ছেন মোজাফফর হোসেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। পরে ২৩ জুলাই তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে, আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে। চিফ প্রসিকিউটর জানান, টানা ১৬ বছরে বাংলাদেশ ও ভারতে নিয়মিত যাতায়াত করতেন মোজাফফর। তবে তিনি জন্ড নামে ১-১১-র কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ১-১১-র অন্যতম কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিস কেসে তাকে গ্রেফতার করা হয়েছিল। তারা জানতে পারেন তার একজন পিএ ছিল। এই পিএ এবং মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ওই জন্ড নামী ওই ফেক ব্যক্তি, তার সাথেও বিভিন্ন রকম সময় কথাবার্তা তারা বলেছে। এই সূত্র ধরে এই জন্ড নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো, তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ড আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। এদিকে চিফ প্রসিকিউটরের অনুরোধে ডিজিএফআই, র্যাব ও ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারক। এছাড়া জুলাই আন্দোলনে মুগ্ধ সহ ১১ জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানি বৃহস্পতিবার। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্কে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও জামাত নেতা গাজী নজরুল ইসলাম। ভিডিওতে থাকা তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করলেও এই এমপির সুপারিশ করা বায়োডাটায় ওই তরুণীকে অবিবাহিত উল্লেখ করা হয়েছে। এই ঘটনার প্রকৃত তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে জামাত। একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের এই এমপির ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। প্রথমে জামায়াত সংশ্লিষ্ট বিভিন্ন মহল ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে দাবি করে। তবে কয়েক ঘন্টার মধ্যে ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম জানান, ভিডিওটিতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিতেই দ্বিতীয় বিয়ে করেছেন বলেও দাবি করেন তিনি। আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে।
পরে আরেকটি ভিডিওতে ওই তরুণী প্রথম স্ত্রী এবং পরিবারের কয়েকজন সদস্য একই দাবি করেন। জানানো হয় ভিডিওটি রাজধানীর মগবাজারে সংসদ সদস্যের ব্যবসায়িক কার্যালয়ে ধারণ করা হয়েছিল। তাদের ভাষ্য, পারিবারিক বিরোধের জেরে ভিডিওটি ফাঁস করা হয়েছে এবং এ ঘটনায় চাঁদাও আদায় করা হয়। এদিকে 17 জুন বিয়ের দাবি করা হলেও জামায়াতের এই এমপির 22 জুন চাকরির জন্য সুপারিশ করা ওই তরুণীর জীবন বৃত্তান্তে অবিবাহিত উল্লেখ করা নিয়ে চলছে বিতর্ক। নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবি এলাকাবাসীর। একজন এমপি হিসেবে তাদের সামাজিক অবক্ষয় এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। এর একটা প্রভাব আসলে যারা উঠতি বয়সী ছেলেমেয়ে, বিশেষ করে টিনেজার, তাদের মধ্যে পড়ে এবং এটা সামাজিক একটা নেতিবাচক প্রভাব তো সুদূর প্রসারী। এদিকে ভাইরাল ভিডিওটি নিয়ে বিব্রতকর পরিস্থিতির কথা স্বীকার করে স্থানীয় জামায়াত নেতা জানান, দলীয়ভাবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আমরা ওনার সাথে কথা বলি, যোগাযোগ করি। উনি এটা আমাদেরকে জানিয়েছেন যে এটি তার বৈবাহিক সূত্রের মাধ্যমে দ্বিতীয় স্ত্রী। এদিকে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের এই ঘটনায় প্রকৃত তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেল। ওমর ফারুক, সময় সংবাদ। সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কাবিননামায় এবং এমপির লিখিত বক্তব্যে বিয়ের তারিখ 17 জুন 2026 উল্লেখ থাকলেও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত কাজের সাক্ষাৎকারে ভিন্ন তথ্য উঠে এসেছে। মোবাইল কথোপকথনের ওই সাক্ষাৎকারে বিয়ের কাজী বাকির বিল্লাহ জানান 21 জুলাই কাবিননামায় স্বাক্ষর করেছেন পাত্র গাজী নজরুল ইসলাম। এদিকে বিয়ের তারিখ 17 জুন উল্লেখ করার পরেও ওই তরুণী মরিয়ম খাতুন এবং গাজী নজরুল ইসলামকে নিয়ে ভিডিও ধারণের সময় স্ত্রী হিসেবে পরিচয় না দেয়া এবং এভাবে একজন তরুণীকে কোনো একটি রুমে নিয়ে আসার জন্য ক্ষমা চাওয়াও বিয়ের কাবিননামাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করছেন অনেকেই। বিভিন্ন গণমাধ্যমের দাবি, কোথায় বিয়ে সম্পন্ন হয়েছে তা জানেন না কাজী নিজেও। নিজ মুখে স্বীকার করেছেন কাবিননামা তৈরির দিন পাত্রপাত্রী কেউ না আসলেও কয়েকজন সাক্ষী এসে সাক্ষ্য দিয়ে যাওয়ার কথা। এদিকে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের সুপারিশকৃত তরুণী মরিয়ম খাতুনের একটি বায়োডাটা। 22 জুন তারিখের ওই বায়োডাটায় তরুণী নিজেকে অবিবাহিত বলে দাবি করেছেন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, 17 জুন বিয়ে হয়ে থাকলে 22 জুনের বায়োডাটায় তাকে অবিবাহিত দেখানো হলো কেন? স্বামী পরিচয় দিলেও কেন ওই বায়োডাটাতে অবিবাহিত পরিচয় দেয়া মরিয়ম খাতুনের চাকরির জন্য সুপারিশ করেছেন গাজী নজরুল ইসলাম? বিয়ে করে আসছে আমার কাছে, সাক্ষী যারা যারা উপস্থিত ছিলেন বিয়েতে তারা সবাই আমার কাছে। হঠাৎই তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট, ফলে ভোগান্তি সব শ্রেণীর গ্রাহকের। টান পড়ছে অনেকের জীবিকায়, কমছে শিল্প কারখানার উৎপাদন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সংকট। কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে তাও জানাতে পারেনি কর্তৃপক্ষ। আহমেদ অন্তর ও প্রিন্স আরফিনের ছবিতে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। আবারও বেড়েছে সংকটের তীব্রতা। গ্যাস পেতে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। গত কয়েকদিন ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে দিনভর দেখা যাচ্ছে যানবাহনের এমন দীর্ঘ সারি। কোনোটিতে চাপ কম, আবার কোনো ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস না থাকার নোটিশ। খুবই কষ্ট, এটা বইলে বোঝানোর মতো কিছু নাই। 2 ঘন্টা হয়ে গেছে আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাস নিতে পারতেছি না, এখন কখন যে আসবে এর কোনো শিওর নাই। পরিস্থিতি একদম খুবই খারাপ। কালকে 2:30টার সময় সিরিয়াল লাগাইছি, গ্যাস পাইছি মাগরিবে আজানের সময় 6টার দিকে। 4.5 ঘন্টা এখানে চলে গেছে, আরো পাইতে লাগবে আর আধা ঘন্টা। প্রতিদিন যদি এরকম হয়, আমাদেরও তো একটা সংসার আছে, আমাদেরকার জীবন আছে, কষ্ট দুঃখ কার কাছে কমুক? তীব্র সংকটে দিনের বড় একটি সময় চলে যাচ্ছে গ্যাস পেতে, তাই জীবিকায় টান পড়ছে অনেকের। 4 ঘন্টা গ্যাস পাইছি 131 টাকা। সিরিয়াল দিতেই আমার 1 টাকার গ্যাস চলে গেছে। আমি এখন ডিউটি করবো কি দিয়ে? আজকে তো হাফ বেলা শেষ, তাহলে আমি টাকাটা উঠাবো কি করে? আমার সংসার আছে। 6 ঘন্টা আমার নাই, মন চায় না আর গাড়ি চালায়। কি পরিমাণ অসহ্য, শুধু পেটের দেশ গাড়ি চালাচ্ছে শুধু ফ্যামিলির জন্য।
সংকটে ভোগান্তি বেড়েছে আবাসিক গ্রাহকদের, কোনো রকমে জ্বলছে চুলা, তাই রান্না করতে হিমশিম অবস্থা। মাঝে মধ্যে একদম অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বরে না। বাইরে থেকে খাবার কিনে আনতেছে, এখন সকালে নাস্তা ঠিক মতো বানাইতে পারতেছে না। খুব কষ্ট গ্যাসের, আগে তো তাও একটু থাকতো, এখন আসেই না বলতে গেলে। গ্যাসের সংকটে কমছে শিল্প উৎপাদন, বিপাকে অন্যান্য গ্রাহকরাও। বর্তমানে দেশে 4000 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 2600 মিলিয়ন ঘনফুট গ্যাস। কর্তৃপক্ষ বলছে কারিগরি সমস্যায় এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমেছে 450 মিলিয়ন ঘনফুট, তাই বাড়ছে সংকট। আর এই অবস্থা চলতে পারে আরো কয়েকদিন। কারিগরি ত্রুটি হয়েছে, এই কারণে 450 কম থাকবে, এখন অ্যাকর্ডিংলি সব গ্রাহক কম পাবে গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন ব্যবস্থাপনায় ঘাটতি ও নিজস্ব সম্পদ অনুসন্ধানে ব্যর্থতার কারণেই সংকট পিছু ছাড়ছে না। মানুষের গ্যাস দিতে পারছে না, সে সমাধান কি মানুষ করবে? যারা কোম্পানি হয়ে বসে আছে, কোম্পানির সুবিধা ভোগ করছে, কোম্পানির কর্তৃত্ব ক্ষমতা সব নিয়ে বসে আছে, তাদের কর্তৃত্ব ক্ষমতা নেতৃত্ব কিসের প্রয়োজনে? কেন, যদি এইসব সমস্যার সমাধানে তাদের কোনো অবদান না থাকে? সংকটের টেকসই সমাধানে সিস্টেম লস কমানো ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গ্যাসের সংকটে সারা বছরই কম বেশি ভুগতে হয় গ্রাহকদের, তবে কখনো কখনো এ সংকট এতটাই তীব্র আকার ধারণ করে যা সামাল দেয়া বেশ কঠিন হয়ে পড়ে। আর এই অবস্থার টেকসই সমাধান চান গ্রাহকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের শেষ দিকে এসে আন্দোলন দমাতে একের পর এক কৌশল অবলম্বন করে আওয়ামী লীগ সরকার। গত বছরের এই দিনে কারফিউয়ের মধ্যে সারা দেশে অব্যাহত ছিল চিরুনি অভিযান। সমন্বয়ক, বিরোধী মতের রাজনৈতিক দলের নেতা কাউকেই ছাড় দেয়া হচ্ছিল না। 4 সমন্বয়কের খোঁজ না পেয়ে সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 24 ঘন্টা সময় বেঁধে দেয়া হয়। অন্যদিকে সরকারের তরফ থেকে আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টাও চলছিল নিরবচ্ছিন্নভাবে। কি ঘটেছিল রক্তিম জুলাইয়ের 22 তারিখ? বিস্তারিত থাকছে নাজমুস সালেহের প্রতিবেদনে। জুলাইয়ের এক একটা দিন ছিল কল্পনার চেয়েও ভয়ঙ্কর। প্রতিটি মুহূর্তই যেন রাতের চেয়েও অন্ধকার। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। জুলাইয়ের 22 তারিখ, তৃতীয় দিনের মতো দেশ জুড়ে চলছিল কারফিউ। সেদিন তড়িঘড়ি করে কোটা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দেয় শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, আন্দোলন দমনের কৌশল হিসেবে প্রজ্ঞাপনকে ঢাল হিসেবে ব্যবহার করে স্বৈরাচার সরকার। তখন শুধু আন্দোলন কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল না, জনতার প্রত্যাশা অনুযায়ী আন্দোলন চালানোর সিদ্ধান্ত নেন তারা। ওই সময় তো কোটা আন্দোলন বা কোটার যে দাবি, সেইটা প্রধান দাবি না। তখন সেইটা তো হয়ে গিয়েছিল যে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে এবং শেখ হাসিনার মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। আমরা কোটা সংস্থানের সুরাহান আপনি করলেন, বাট নয়তো সুরাহাটাকে গুলির বিচারটাকে, দ্যাটস ওয়াই আন্দোলনটা হচ্ছে আপনাকে সামনের দিকে অগ্রসর হয়। 22 জুলাই আরও 13 জন নিহতের খোঁজ পাওয়া যায়। সব মিলিয়ে 6 দিনে নিহত হন 187 জন। শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি ও জামাত তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিছু উস্কানিদাতা রয়েছে, তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য এই ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করছে। বিপুল ধরপাকড় আর গুলির মুখেও ঢাকার কয়েকটি স্পট দখলে রাখে ছাত্র জনতা। যাত্রাবাড়িতে মাদ্রাসা শিক্ষার্থীদের সমন্বয় করেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের নেতারা। ক্যাম্পাস বন্ধ হওয়ার পর স্থানীয় পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়। যেখানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ছাত্র শিবির পক্ষ থেকে আমরা আমাদের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ভাইদেরকে এভাবে রিজনগুলো ভাগ করে দিয়েছিলাম। সাধারণ শিক্ষার্থীদেরকে মোবিলাইজড করে অ্যাকোমোডেট করে যারা আন্দোলন নিয়ে আসা যায় এভাবে মূলত করেছিলাম। একই সময়ে রাজধানীর রামপুরা বাড্ডা এলাকা হয়ে ওঠে আন্দোলনের আরেক দুর্গ। সেখানে ছাত্র জনতার আন্দোলন সমন্বয় সম্পর্কে জানাচ্ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আমরা 22 তারিখে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নেতাকর্মীরা যে অঞ্চলে থাকুক না কেন, এখন আনুষ্ঠানিকভাবে 4টা স্পটে ভাগ হয়ে আন্দোলন করবে। আমার যেহেতু বাসা এইদিকে রামপুরাতে ছিল, আমি আসলে বেশিরভাগ সময় পল্টন রামপুরাতে সব থেকে বেশি অবস্থান করেছি। 22 জুলাই যাত্রাবাড়ি পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সেই সময়ে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। আন্দোলনে পুলিশ হত্যার জন্য টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করা হয়েছে বলে মন্তব্য করেন তারা।
জুলাই আন্দোলনের ভয়াবহ স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে যাত্রাবাড়ি ফ্লাইওভার। মধ্য জুলাই থেকে প্রতিদিনই রক্ত ঝরেছে যাত্রাবাড়ি এলাকায়। বীর দর্পে লড়াই করে গেছে সেখানকার ছাত্র জনতা। যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে বিশাল এলাকা জুড়ে অসংখ্য শহীদের স্মৃতিফলক সাক্ষ্য দিচ্ছে কতটা ভয়ঙ্কর ছিল উত্তাল জুলাইয়ের প্রতিটি দিন। অভ্যুত্থানের প্রতিটি পাতায় রক্তাক্ষরে লেখা থাকবে আন্দোলনের দুর্ভেদ্য ঘাঁটি যাত্রাবাড়ির নাম। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার গাবতলীর একটি এতিমখানার জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, ভুয়া কমিটি গঠন ও ব্যাংক হিসাব খুলে ওই অর্থ উত্তোলন করেছেন উপজেলা তাঁতি দল ও বিএনপির এক নেতাসহ কয়েকজন। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ থানা ও জেলা পরিষদের লিখিত অভিযোগ করেছেন। জেলা পরিষদ চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করে ৩ কার্যদিবসের মধ্যে এতিমখানা কর্তৃপক্ষকে টাকা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। তবে 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও টাকা পরিশোধ করেনি অভিযুক্তরা। আর পুলিশ বলছে তদন্ত চলছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। অবকাঠামো উন্নয়নের জন্য 2025 সালে 21 আগস্ট জেলা পরিষদের সরকারি অনুদানের জন্য আবেদন করে বগুড়া গাবতলীর সরডিয়া পূর্বপাড়া হযরত ফাতেমাতুজ জোহরা রহমতুল্লাহ আনহু মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। চলতি অর্থ বছরে ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন কর্মসূচির আওতায় 168 নম্বর প্রকল্পে এতিমখানাটির জন্য 2 লাখ টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। তবে অভিযোগ উঠেছে মাদ্রাসা ও এতিমখানার সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও গাবতলী উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক দৌলতজামান খান 2025 সালের 11 ডিসেম্বর একটি ভুয়া প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করেন। ওই কমিটিতে নিজেকে সভাপতি ও সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে সাধারণ সম্পাদক দেখিয়ে শহরের রূপালী ব্যাংকের মহিলা শাখায় একটি ব্যাংক হিসাব খুলে বরাদ্দের টাকা উত্তোলনের আবেদন করেন। পরে গত বছরের 22 ডিসেম্বর ওই হিসেবের মাধ্যমে বরাদ্দের প্রথম কিস্তির 1 লাখ টাকা তুলে নেওয়া হয়। দীর্ঘ সময় পার হলেও বরাদ্দের টাকা না পেয়ে খোঁজ নিতে গিয়ে এতিমখানা প্রকৃত কর্তৃপক্ষের সামনে আসে পুরো জালিয়াতির ঘটনা। পরে সদর থানা ও জেলা পরিষদের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হলে গত 6 জুলাই উভয় পক্ষকে নিয়ে শুনানি হয়। শুনানিতে অভিযুক্তরা জালিয়াতির বিষয়টি স্বীকার করে 3 কার্যদিবসের মধ্যে উত্তোলন করা টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। কিন্তু সেই প্রতিশ্রুতি 2 সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত বা জড়িতদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ইতিমদের টাকা মারে খাবে এইভাবে প্রতারণা করে, এটা আমরা আশা করি না। এটা একটা জালিয়াতি। আমাদের বৈধ কমিটি বাদ রেখে অন্য আরেকটা কমিটি করে সেই কমিটি প্রকল্প কমিটি করছে এবং আমাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তারা আমাদের প্রকল্পের প্রথম কিস্তির টাকা উত্তোলন করছে এবং দ্বিতীয় কিস্তির আবেদন করছে। এদিকে জালিয়াতির বিষয়টি স্বীকার করে উপজেলা তাই দলের সাধারণ সম্পাদকের দায় দেন আরেক বিএনপি নেতা শাহাদত খান সাগরের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেন সাগর। এটা অ্যাডহক কমিটি করে এই টাকা উত্তোলন করে কাজ করা হয়েছে। এমপি থেকে আবেদন করা হয়েছিল, আমরা করছিলাম, সে ডিসি অফিস থেকে সাগরে পাশ করে নিচ্ছে। আমি এই কমিটির সাথে কোনো সংশ্লিষ্ট জড়িতও নাই এবং সদস্যও নয়, আমি কিছু জানি না। এদিকে দোষ প্রমাণের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা তাঁতি দলের সভাপতি। সাংগঠনিক ব্যবস্থা নেব যদি জেলা পরিষদ মনে করেন যে বলে যে হ্যাঁ এটা দুর্নীতি হচ্ছে, জেলা প্রশাসক জেলা পরিষদের প্রশাসক যদি আমাদেরকে বলে। জেলা পরিষদের প্রশাসক দাবি করেন উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করা হয়েছে, আর পুলিশ বলছে তদন্ত চলছে। আমি 12 ঘন্টার মধ্যে উভয় গ্রুপকে এখানে নিয়ে এসে তাদের কথাবার্তা শুনে সামান্য কিছু মনে হয়েছে যে একটু সমস্যা রয়েছে। উভয় পক্ষের সম্মতিতে সেটা আমরা মীমাংসা করে দিয়েছি। বর্তমানে বিষয়টা তদন্তে আমরা চলমান আছে, পরবর্তীতে তদন্ত শেষে আমরা বিস্তারিত বলতে পারবো। এতিম শিশু আর দরিদ্র মেয়েদের ধর্মীয় নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে 2007 সালে গাবতলী উপজেলার সরটিয়া পূর্বপাড়ায় প্রতিষ্ঠিত হয় হযরত ফাতেমাতুজ জোহরা রহমতুল্লাহ আনহু মাদ্রাসা ও এতিমখানা। প্রতিষ্ঠাতা আক্তার হোসেন খান মোহনের মৃত্যুর পর তার স্ত্রী শারমিন সুলতানার নেতৃত্বে 11 সদস্যের একটি পরিচালনা কমিটি প্রতিষ্ঠানটি পরিচালনা করছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সকালের সময় আরো থাকছে। বঙ্গোপসাগরে সার্বক্ষণিক নজরদারি চালাতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা। কমবে চোরাচালান, মানব পাচার ও অবৈধ মাছ শিকার। 2028 সালে উৎক্ষেপণের আশা। গ্রাম আদালতের এজলাসে ধুলার স্তূপ, বেশিরভাগ কক্ষ তালাবদ্ধ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পলাতক থাকায় রাজশাহীর অধিকাংশ গ্রাম আদালত এখন নিষ্ক্রিয়। মাত্র 10 টাকা ফি দিয়ে নির্দিষ্ট ফর্মে লিখিত অভিযোগ জমা দিয়ে সুষ্ঠু বিচার পেলেও এখন বঞ্চিত ভুক্তভোগীরা।
ফলে বাধ্য হয়ে ন্যায় বিচার পেতে যেতে হচ্ছে জেলা ও দায়রা জজ আদালতে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এলাকা ছেড়ে পালিয়ে যান অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা। এতে অচল হয়ে পড়ে ইউনিয়ন পরিষদগুলোর সার্বিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম। ফলে রাজশাহী জেলার 9টি উপজেলার 71টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রমও অনেকটা স্থবির হয়ে পড়েছে। গ্রাম আদালতের এজলাসে ধুলার স্তূপ, চেয়ারগুলো সাজিয়ে রাখা হয়েছে একটা আরেকটার উপর। বেশিরভাগ কক্ষ রয়েছে তালাবদ্ধ অবস্থায়। ছোটখাটো দেওয়ানি, ফৌজদারি ও সামাজিক বিরোধ নিষ্পত্তির যে আইনি সুবিধা পেতেন গ্রামবাসী, এখন তা নিষ্ক্রিয়। ফলে বাধ্য হয়ে বিচার প্রার্থীদের আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এতে বাড়ছে মামলার জট। গ্রাম আদালত এখন ধ্বংস হয়ে গেছে। চেয়ারম্যানের দায়িত্ব একজন ভালো জানিয়ালা মানুষ হলেই হবে। কোর্টে যদি যায় তাহলে অবশ্যই অনেক ঝামেলা পোহাতে হয়। এখানে অল্প খরচে কাজটা সমাধান করা যায়। প্রায় প্রতিটি ইউনিয়ন পরিষদে মেম্বারদের মধ্যে থেকে একজনকে প্যানেল চেয়ারম্যান অথবা একজন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়ে পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের ভাষ্য, সপ্তাহে 1 দিন বা 2 দিন করে গ্রাম আদালতে জমা পড়া অভিযোগের বিচার কাজ করছেন তারা। আমি যখন না থাকি আমাদের প্যানেল চেয়ারম্যান অনেক সুন্দর বিচার করে। আমাদের যে ওয়ার্ডে আমাদের মামলা থাকে সে ওয়ার্ডের আমাদের 2টা প্রতিনিধি নিই, সে ওয়ার্ডের মেম্বার এবং মহিলা মেম্বার থাকে। এই লোকটা আচরণ হচ্ছে ডেট যখন দিব দিনের আগে রাত্রে আসবে, আয়সা বলবে ভাই আমার ওই পাশে যা লাগবে না, শরীর খারাপ, একটা ডেট দেয়। বাদী পক্ষ এসে অভিযোগ দেয়, অভিযোগ দেওয়ার পর আমরা নোটিশ করি। নোটিশের মাধ্যমে বিবাদী যদি আসে তাহলে আমরা সেই ক্ষেত্রে বসে এটা বিচার হোক আর ফাইসালাই হোক আমরা করে দিই। এদিকে উপজেলা প্রশাসন জানায়, গ্রাম আদালতের কার্যক্রম যাতে সঠিকভাবে পরিচালিত হয় এই জন্য প্যানেল চেয়ারম্যানদের নিয়ে সভা সেমিনারের পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হচ্ছে। আমরা প্রত্যেকটা গ্রামে গিয়ে চেষ্টা করেছি যে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম সম্পর্কে সকলকে সচেতন করার জন্য ভিডিও প্রদর্শনী করেছি। গ্রাম আদালতকে গতিশীল করার জন্য বিভিন্নভাবে প্যানেল চেয়ারম্যান, মেম্বার, সচিব যারা সরাসরিভাবে কাজ করেন তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলায় মোট 71 জন ইউপি চেয়ারম্যান, সাধারণ মেম্বার 639 জন ও সংরক্ষিত মহিলা মেম্বার 213 জন। গ্রাম আদালতের আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ 3 লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের। গত 1 মাসে 71টি ইউনিয়ন পরিষদে অভিযোগ জমা পড়েছে প্রায় 1200টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঘোরে না কলের চাকা, উৎপাদন হয় না চিনির একটি দানাও, তারপরও সরকারের খরচ প্রায় 13.5 কোটি টাকা। আখ মারায় স্থগিত ঘোষণার পর কেটে গেছে 5.5 বছরেরও বেশি সময়। এই সময়কালে কর্মকর্তা কর্মচারীদের বেতন সহ বিভিন্ন খাতে থেমে নেই খরচের খাতা। রংপুর চিনিকল নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদন আজ থাকছে 2য় পর্ব। ক্যামেরায় ছিলেন সোহেল রানা। 2020 সালের ডিসেম্বরে রংপুর চিনিকল বন্ধ ঘোষণার পর পুরোপুরি বন্ধ হয়ে যায় আয়ের খাত, কিন্তু খরচের খাতায় ব্যয়ের তালিকাটা দীর্ঘ হচ্ছে ক্রমেই। হিসাবের খাতা বলছে প্রতি মাসে প্রায় 20 লাখ টাকা করে গত 67 মাসে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ বিভিন্ন খাতে সরকারের খরচ প্রায় 13.5 কোটি টাকা। শুধু এই 20 লাখ টাকাই নয়, প্রায় এখানে কোটি কোটি টাকার যন্ত্রাংশ এখানে ধ্বংস হয়ে যাচ্ছে। 60-70 কোটি টাকা খরচ করলেই মিলটা চালু করা সম্ভব, কারণ মিলে সবকিছু রেডি আছে। এই ব্যয় বহনের পাশাপাশি দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টিতে ফেলে রাখায় মূল্যবান যানবাহন ও মেশিনারিজের রাষ্ট্রীয় সম্পদের মূল্য কমছে ক্রমাগত। বন্ধ চিনিকলের নষ্ট হতে থাকা সম্পদ আর হারিয়ে যাওয়া কর্মসংস্থানের হিসাবটা যোগ করলে আরো বাড়বে ক্ষতির পরিমাণ। সচেতন নাগরিকদের কাছে বড় প্রশ্ন, উৎপাদনে না থাকলেও যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে এখানে, তার বিনিময়ে কি পাচ্ছে রাষ্ট্র? হয় আপনি রংপুর চিনিকলকে নতুন করে চালু করার ব্যবস্থা করুন, অথবা এটি অন্য কোনো শিল্প কারখানায় ডাইভার্ট করা যায় কিনা সেটিও করা যায় কিনা, এটি আমি সরকারের কাছে অনুরোধ করব। আমি শুনেছি যে এখানে যে চিনি কলটি রয়েছে এটি চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নিশ্চয়ই এটি একটা ইতিবাচক দিক বয়ে নিয়ে আসবে। অর্থনীতির ভাষায় বন্ধ শিল্প কারখানার ক্ষেত্রে বেতন ভাতা, রক্ষণাবেক্ষণ,
নিরাপত্তা ব্যয় বহনের মতো সরাসরি ক্ষতির সঙ্গে কর্মহীন শ্রমিক কর্মচারী ও কৃষকের আয় কমে যাওয়া এবং স্থানীয় বাজারের গতি হারিয়ে সৃষ্টি হয় পরোক্ষ ক্ষতি। কেননা চিনিকল বন্ধ থাকায় কাজ হারিয়েছে হাজারো শ্রমিক কর্মচারী, বন্ধ হয়েছে পরোক্ষভাবে মিলের সঙ্গে জড়িত অন্তত 20,000 মানুষের আয়ের পথ। মোটামুটি 70-80 কোটি টাকা হলে আমাদের এই মিলটাকে রানিংয়ে নেওয়া যাবে এবং এতে 1000 লোকের কর্মসংস্থান হবে, পাশাপাশি এই এলাকার 20,000 মানুষের অর্থনৈতিক মুক্তি হবে, কাজের ব্যবস্থা হবে। আমরা এখনো সংগ্রাম করে যাচ্ছি। যদি এক্সিস্টিং টেকনোলজি এবং এক্সিস্টিং যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যে মানে সুগার কেনের মাধ্যমে যদি 100% এটা হয়, তাহলে আমরা আশা করছি সেকেন্ড ফেজে এটা হবে। 2020 সালের ডিসেম্বরে রংপুর চিনিকল সহ বেশ কয়েকটি চিনিকল বন্ধ করে তৎকালীন সরকার। পরবর্তীতে 3 পর্বে চালুর জন্য অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিলেও তা আর কার্যকর হয়নি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। চলতি সপ্তাহে টানা বৃষ্টিতে নওগাঁয় প্রায় 5,000 হেক্টর জমির রোপা আউশ সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতা কমতে শুরু করায় স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির ক্ষতচিহ্ন। ফসল নষ্ট হওয়ায় দিশেহারা চাষিরা। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। এবার রকি রিপোর্ট। বিস্তৃত মাঠ তলিয়ে আছে পানিতে, অথচ 2 সপ্তাহ আগেও এসব জমিতে ধানের চারা রোপণ করেছিলেন কৃষক। টানা 1 সপ্তাহের বৃষ্টিতে নওগাঁর বিভিন্ন ফসলের ক্ষেতে এখন জলাবদ্ধতা, নষ্ট হয়ে গেছে রোপণ করা ধান সহ বিভিন্ন রবি ফসল। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি মৌসুমে 60,000 হেক্টর জমিতে রোপা আউশের আবাদ হয়েছে। চলতি সপ্তাহের অবিরাম বর্ষণে 4,700 হেক্টর জমি রোপা আউশ সহ নষ্ট হয়েছে রবি ফসলও। তবে এসব এলাকার পানি নেমে যাওয়ায় নতুন করে স্বপ্ন বুনছেন চাষিরা। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে জেলার 60,000 হেক্টর জমিতে রোপা আউশ আবাদ করা হয়েছে। বৃষ্টিতে প্রায় 4,700 হেক্টর জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়েছে। তবে যেসব এলাকায় পানি নেমে যাচ্ছে সেখানে আবারও আবাদ শুরু করার কথা জানান কৃষক। পানি নামে গেছে, আবার আমরা নতুন করে প্রস্তুতি নিচ্ছি। জমি জমা করতে প্রচুর খরচ, সরকার যদি কিছু সহায়তা করে তাহলে সুবিধা হতো। প্রতি বছর পরে বৃষ্টি হয়, এবার আগাম বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি আমি ক্ষতিগ্রস্ত। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। বেশ কিছু আমার তালিকা করা হয়েছে এবং আমাদের যে সামনে যে প্রণোদনা আছে, যে কিছু বীজের সহায়তা আছে আমাদের, সেই বীজের সহায়তার মধ্যে আমরা অনেকে ইতিমধ্যে আমরা ইনক্লুড করে ফেলেছি। নওগাঁয় 1,96,000 হেক্টর জমিতে রোপা আমন ও 31,000 হেক্টর জমিতে অন্যান্য ফসল চাষাবাদের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। রাঙামাটিতে পাহাড় থেকে সংগ্রহ করা বিভিন্ন সবজি নিয়ে হাটে এসেছেন পাহাড়ি নারীরা। সড়কের পাশ থেকে টাটকা সেসব সবজি কিনতে ভিড় করছেন স্থানীয়রা। সবজি বাজার পরিস্থিতি জানতে রাঙামাটির কল্যাণপুরে আছেন রিপোর্টার হেফাজত সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাঙামাটির যে অস্থায়ী বা যে হাটটি আছে, এটি হলো যে আসলে মূলত রাঙামাটি চট্টগ্রাম সড়কের দুপাশেই বসে। এই হাটের একটি বৈশিষ্ট্য হলো যে এখানে যেসব পণ্যগুলো আনা হয়, আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যেসব পণ্যগুলো আনা হয় সেগুলি আসলে একেবারেই পাহাড়ে বা জুমে উৎপাদিত পণ্য এবং সেগুলো তারা সংগ্রহ করে পাহাড়ি নারীরা এখানে নিয়ে আসেন। এই বাজারের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য যেটি বলা হয়, এই বাজারে আসলে গতানুগতিক আমাদের ধারণায় যেটা রয়ে থাকে যে ছেলেরা কিন্তু এখানে বাজারের বিক্রেতা হলো যে সবই মহিলা, পাহাড়ি নারীরা এখানে তাদের উৎপাদিত বিভিন্ন ফসলগুলো নিয়ে আসে। যেমন আজকে হাটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসছে কলার মোচা বা কলার থোর যেগুলো বলা হয়, আছে ওল কচুর যে ডাটা, এগুলো বিক্রি হচ্ছে। এছাড়া করলা বিক্রি হচ্ছে যেগুলো। তবে একটি বিষয় আজকে আমরা ক্রেতাদের সাথে কথা বলে যেটা জেনেছি সেটা হলো যে দামের বিষয়ে তারা বলছেন যে করলা বিক্রি হচ্ছে 80 টাকা, 100 টাকা করে, এই 100 টাকা করে। পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা করে। আবার পাহাড়ের অন্যতম যে বর্ষা মৌসুমে পাওয়া যায় বাঁশকরুল, আপনারা এখন দেখতে পাচ্ছেন এই বাঁশকরুল বিক্রি করা হচ্ছে
50 টাকা কেজি, এবং পাহাড়ি কলা রয়েছে, রামবুটাম, এখানে কচুরলতি, এরপরে দেখা যাচ্ছে যে চালতা, ভাস্করল, অর্থাৎ একজন পাহাড়ি তার বাড়ির আঙ্গিনায় বা পাহাড়ায় যেসব পণ্যাদি উৎপাদিত হয় সেসব পণ্যগুলো তারা এখানে এনে বিক্রি করে থাকে। তো রাঙামাটিতে যে হাট বাজার চলছে, সকাল থেকে বেচা কেনা চলছে, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে। চলতি মৌসুমে নাটোরে বেড়েছে পাট চাষ। খাল বিলে পাট চাক দেয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মৌসুমের শুরুতে ভালো দাম মিললেও সরবরাহ বাড়লে বাজারে সিন্ডিকেটের দৌরাত্মে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা চাষিদের। আল মামুনের পাঠানো তথ্য ও রকুরুজ্জামানের ছবিতে রিপোর্ট। কয়েক সপ্তাহের বৃষ্টিপাতে পানিতে টইটুম্বুর খাল, বিল সহ অন্যান্য জলাশয়। অর্থকারী ফসল পাট জাগ দেওয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। বিঘা প্রতি উৎপাদন হচ্ছে 8 থেকে 10 মণ, খরচ হচ্ছে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত। স্থায়ী হাট বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে 4,400 টাকায়। পাটের সঙ্গে বিক্রি হচ্ছে পাটকাঠিও। মৌসুমের শুরুতে বিঘা প্রতি পাট চাষে 20 থেকে 25,000 টাকা লাভ করছেন কৃষক। বিঘাতে 8 মণ করে পাট আছে, আবার দামেও ভালো, তার কমে 4,000, 4200, 4300 এরকম বাজার। সরকার যদি এক্সপোর্টটা খুলে দিত তাহলে পাটের বাজার সামান্য পর্যায়ে থাকতো। তবে মৌসুমের মাঝামাঝি সরবরাহ বাড়লে সিন্ডিকেটের কারসাজিতে বাজারে পাটের দাম কমে যাওয়ার শঙ্কা করছেন কৃষক। বর্তমানে যে বাজারটা আছে এর নিচে নামলে আমরা বিপদের সম্মুখীন হতে, পাট আবাদটা আমরা করতে পারবো না। যাতে এটা সিন্ডিকেট না হয়, সরকারের কাছে একটা কঠোর আবেদন আমাদের। চলতি মৌসুমে নাটোরে প্রায় 80,000 মেট্রিক টন পাট উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। গত বছরের চেয়ে আমাদের এবছর পাটের আবাদ প্রায় 5,000 হেক্টর বেশি হয়েছে। যদি আমরা এই পাটের বাজার মূল্য বা পাটের যে ফলন হচ্ছে সেটা হিসাব করি, তাহলে আমাদের কিন্তু প্রায় 1,000 কোটি টাকার পাট এবং পাটখড়ি মিলে কৃষকের একটা অর্জন হবে। গত বছর জেলায় 30,880 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে, আর চলতি মৌসুমে 35,066 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। বঙ্গোপসাগরে সার্বক্ষণিক নজরদারি চালাতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বলছে, সমুদ্রপথে চোরাচালান, মানব পাচার রোধ ও জলসীমায় অবৈধ মাছ আহরণ বন্ধে ভূমিকা রাখবে এই স্যাটেলাইট। শিগগিরই AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। সব প্রক্রিয়া শেষে 2028 সালের মাঝামাঝিতে মেরিটাইম স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের আশা করছে সরকার। শুভ খানের রিপোর্ট। ৭১-এ রক্ত দিয়ে পাওয়া ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে লড়াই করেই আদায় করে বঙ্গোপসাগরের বিশাল এলাকার মালিকানা। ২০১৪ ও ২০১২ সাল আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর সাগরের বুকে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার এলাকা পায় বাংলাদেশ। তখন থেকেই সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জোরালো দাবি ওঠে বিশেষজ্ঞ মহলে। কিন্তু মানচিত্রের অধিকার পেলেও সাগরের এই বিশাল এলাকায় এখনো নেই পর্যাপ্ত নজরদারি। কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে এই জলসীমা দিয়ে চলছে মানব পাচার, চোরাচালান সহ নানা অপরাধ। সাগরের ৪০ মিটারের কম গভীরতায় বাণিজ্যিক ট্রলারের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা কতটা মানা হচ্ছে তা দেখার জন্য কেউ নেই। এমন বাস্তবতায় নিজস্ব জলসীমার নিরাপত্তা নিশ্চিতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বঙ্গোপসাগর ইজ ভাস্টলি আনমনিটর্ড। আপনার যদি কোনো মনিটরিং সিস্টেম না থাকে তাহলে তো কেউ এখান থেকে মাছ ধরে নিয়ে আসবে। বঙ্গোপসাগরে যে আমাদের রিসোর্স আছে, এই রিসোর্সটাকেও প্রপারলি ইউটিলাইজ করার জন্য, এই রিসোর্সটাকে সাস্টেনেবল করার জন্য উই নিড দিস কাইন্ড অফ সলিউশনস, এই যে স্যাটেলাইট বেসড সলিউশন। বিএসসিএল বলছে অক্টোবরের মধ্যে AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ হবে, যেখানে স্যাটেলাইটের বাণিজ্যিক সম্ভাবনা ও আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করা হবে। চূড়ান্ত অনুমোদন পেলে স্যাটেলাইট নির্মাণে ভেন্ডর বা নির্মাতা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নে কত টাকা খরচ হবে তা নির্ভর করবে স্যাটেলাইটের আয়ু ও কার্যকারিতার ওপর। এই বছরের মধ্যে যদি একটা ডিসিশন নেওয়া যায় তাহলে মিনিমাম 18 মান্থস, জানুয়ারি 2027 থেকে ধরেন, ইফ এভরিথিং গোজ ওয়েল অ্যান্ড গোজ ভেরি ফাস্ট, তাহলে মিড 2028
এর আগে 2018 সালের 11 মে দেশের প্রথম স্যাটেলাইট BS-1 মহাকাশে উৎক্ষেপণ করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রায় 1.25 লাখ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করবে এনবিআর। আয়কর থেকে 50 আর ভ্যাট থেকে আদায় হবে 60,000 কোটি টাকা। নতুন ঋণ কর্মসূচি নিয়ে IMF এর সঙ্গে আলোচনায় এমন পরিকল্পনার কথা তুলে ধরেছে সংস্থাটি। নতুন কর নীতির বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার ও বকেয়া আদায়ে গতি এনে দেয়া হবে এই বাড়তি আয়ের যোগান। বিশেষজ্ঞরা বলছেন, এনবিআর এর কার্যকর অটোমেশন ও কর ফাঁকি বন্ধ করা না গেলে অধরাই থেকে যাবে রাজস্ব আদায়ের লক্ষ্য। MS আরফিনের রিপোর্ট। বিগত সরকারের নেয়া $470 কোটি ঋণ কর্মসূচির মাঝপথে এসে নতুন করে $450 থেকে $500 কোটি ঋণ নিয়ে IMF এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি সরকার। অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক সহ নতুন ঋণ কর্মসূচির জন্য IMF প্রতিনিধি দলের সফরের গুরুত্বপূর্ণ অংশ ছিল এনবিআর। সফরের দ্বিতীয় দিনেই এনবিআর এর উচ্চ পর্যায়ে একাধিক সভা করে IMF, যেখানে আয়কর ও মূল্য সংযোজন কর আদায়ে সংস্কারের অগ্রগতি জানতে চায় প্রতিনিধি দল। জোর দেয়া হয় রাজস্ব আয় বাড়ানো সহ বিভিন্ন খাতে কর ব্যবস্থার পুনর্বিন্যাসে। জবাবে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায় এনবিআর। সূত্র বলছে, নতুন করনীতি বাস্তবায়নের মাধ্যমে আয়কর থেকে অতিরিক্ত 30,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনার কথা জানায় এনবিআর। একই সঙ্গে বকেয়া আয়কর থেকে আরও 15,000 কোটি টাকা আদায় সহ শুধু আয়কর থেকেই প্রায় 50,000 কোটি টাকা বাড়তি আয়ের লক্ষ্য সংস্থাটির। লক্ষ্যমাত্রা পূরণের জন্য যারা করজালের আওতার বাইরে আছে, আইন অনুযায়ী তাদেরকে করদাতা হওয়া উচিত, তাদেরকে করজালে আনা, প্লাস যার যতটুকু কর দেওয়ার কথা উনি ওই পরিমাণ কর দিচ্ছেন কিনা সেই বিষয়টা আনার্ট করা, উঠিয়ে আনা। একক ভ্যাট হার বাস্তবায়নে IMF এর চাপ থাকলেও চলতি অর্থ বছরের বাজেটে তা বাস্তবায়ন হয়নি। তবে নীতিগত ও প্রশাসনিক উদ্যোগ বাস্তবায়ন করে ভ্যাট আদায়ে গতি ফেরাতে চায় এনবিআর। পাশাপাশি বকেয়া আদায় সহ নানা উদ্যোগের মাধ্যমে এই খাত থেকে অতিরিক্ত প্রায় 60,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনা জানায় এনবিআর। রাজস্ব আদায়ে গতি বাড়াতে এনবিআর এর কাঙ্ক্ষিত অটোমেশন ও কর ফাঁকি বন্ধে মাঠ পর্যায়ে কঠোর নজরদারিতে জোর বিশেষজ্ঞদের। বাংলাদেশে যথেষ্ট রাজস্বের পটেনশিয়ালিটি রয়েছে, সেটি এখন আদায় করার দরকার আছে। এবারের বাজেটেও সেই লক্ষ্যমাত্রাগুলো ঘোষণা করা হয়েছে, কিভাবে তারা বিভিন্ন উৎস থেকে রাজস্ব আদায় করবেন এবং করজালের বাইরে যারা রয়েছেন, কর ফাঁকি দিচ্ছেন, তাদেরকেও এটির ভিতরে আনার তাদের লক্ষ্য রয়েছে। চলতি অর্থ বছরে এনবিআর কে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। সবশেষ অর্থ বছরে যা ছিল 5,99,000 কোটি টাকা। মে পর্যন্ত 11 মাসে আদায়ে ঘাটতি রয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সকালে হাঁটতে বের হন শৈলকুপার চণ্ডীপুর গ্রামের তারিফ উদ্দিন। এ সময় হান্নান ফিলিং স্টেশনের সামনে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারিফের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে আটকের কয়েক ঘন্টা পর ছাড়া পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। মুক্তির পর শিক্ষার্থীদের দাবি সম্পূর্ণ ন্যায্য বলে উল্লেখ করেন প্রিয়াঙ্কা গান্ধী। এদিকে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। চলমান বিক্ষোভের মুখে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করে কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে ওই বিক্ষোভে মোদীর পদত্যাগ দাবি করা হয়। এ সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী জোটের একাধিক নেতাকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন রাহুল গান্ধী। এর আগে শিক্ষার্থীদের ওপর লাঠি চার্জের তীব্র সমালোচনা করেন বিরোধীরা। বল প্রয়োগের ঘটনায় নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান রাহুল। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানায়, কয়েক ঘন্টা আটকে রাখার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দেয় দিল্লি পুলিশ। আটকের পর কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী দিল্লির মন্দির মার্গ থানায় যান প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করতে। অন্যদিকে রাহুল গান্ধীকে ছত্রসাল স্টেডিয়ামে রাখা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। মুক্তির পর প্রিয়াঙ্কা গান্ধী বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পূর্ণ ন্যায্য। গণতন্ত্রের শান্তিপূর্ণ প্রতিবাদ করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।
মঙ্গলবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে অবস্থান নেয় ককরোচ জনতা পার্টির সমর্থকরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষ। ভেঙে ফেলা মঞ্চ আবারও নতুন করে প্রস্তুত করা হয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তারকারাও। আন্দোলনকারীদের ওপর পুলিশের দমন পীড়নেরও সমালোচনা করেছেন তারা। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান তাদের। এদিকে বিক্ষোভের মুখে প্রথমবারের মতো মুখ খুলেছেন নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থন দিয়ে গেল মাসের শেষে যন্তর মন্তরে অনশন শুরু করেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। সোমবার পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভের ডাক দেয় সংগঠনটি। বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। এ ঘটনায় দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল তাকেদা বায়ো ফার্মাসিউটিক্যালসের তৈরি কিউডেঙ্গা টিকার বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। 3 মাসের ব্যবধানে 2টি ডোজ নিতে হবে। 4 থেকে 60 বছর বয়সীরা নিতে পারবেন 2 ডোজের এই টিকা। কোম্পানির দাবি, আগে ডেঙ্গু হয়েছে কিনা তা পরীক্ষা ছাড়াই এই টিকা দেয়া যাবে। এটি ডেঙ্গু ভাইরাসের 4টি সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। 28,000-এর বেশি মানুষের অংশগ্রহণে পরিচালিত একাধিক ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, ডেঙ্গু টিকাটি প্রতিরোধ এবং হাসপাতালে ভর্তি কমাতে কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ডেঙ্গু প্রবণ এলাকায় কিউডেঙ্গা ব্যবহারের সুপারিশ করেছে। বর্তমানে বিশ্বের 43টি দেশে টিকাটি অনুমোদিত এবং 3 কোটির বেশি ডোজ বিতরণ করা হয়েছে। 15 বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে ঐতিহাসিক একটি বিল পাশ করেছে ফ্রান্সের পার্লামেন্ট। একই সঙ্গে দেশটির স্কুলগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আইনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়সভিত্তিক পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা অনুমোদন করল ফ্রান্স। একে শিশু সুরক্ষায় বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তবে আইনটি কার্যকরের আগে এটি ফরাসি সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করে দেখবে সাংবিধানিক পরিষদ। অনুমোদন মিললে আগামী সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের শুরুতেই আইনটি কার্যকর করতে চায় সরকার। 64 দল নিয়ে 2030 বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। তবে বাড়তি দলের সুবিধা নিয়ে নয়, বরং এশিয়ার কোটায় যোগ্যতা প্রমাণ করে বিশ্বকাপে খেলবে লাল সবুজ, জানালেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক বিশ্বকাপ ফুটবলে খেলতে পারলে সুযোগ সুবিধায় এগিয়ে থাকা বাংলাদেশও সে লক্ষ্য অর্জনে সক্ষম হবে, এমনটাই মনে করেন তিনি। এজন্য বয়সভিত্তিক ফুটবলে গুরুত্ব বাড়িয়েছে ফেডারেশন। প্রথমবারের মতো বয়সভিত্তিক দলগুলোর জন্য আলাদা কোচিং প্যানেলের পথে হাঁটছে বাফুফে। 3 দেশে 48 দলের অংশগ্রহণে শেষ হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবল। তবে বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আলোচনায় 2030 বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 100 বর্ষ উপলক্ষে বিশেষ এই আসরে দল সংখ্যা 64তে বাড়ানোর পরিকল্পনা করছে ফিফা। এরই মধ্যে সেখানে সায় দিয়েছে কনমেবলও। 2030 বিশ্বকাপের 3 আয়োজক পর্তুগাল, স্পেন ও আফ্রিকার দেশ মরক্কো। এছাড়াও 100 বর্ষ উপলক্ষে 3টি ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। এখনো আলোচনার টেবিলে বিশ্বকাপের ভবিষ্যৎ। তবে ইনফ্যান্টিনোর বিশ্বকাপে দল বাড়ানোর পরিকল্পনায় স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ, ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোকেও। যদিও ফিফার দেশ বাড়ানোর উচ্চবিলাসী পরিকল্পনায় সামিল না হয়ে বরং নিজেদের খেলার মান বাড়ানোয় মনোযোগী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যোগ্যতার মানদণ্ডে পাশ করেই বিশ্বকাপে খেলতে চায় বাংলাদেশ। আমাদের স্ট্র্যাটেজি ক্যানট বি যে খালি দল বাড়বে সেদিন আমরা যাই, যদি আমরা চান্স পাই 64-এর পর মানে 200টা টিম আনবেন, ওটাও হবে না। আমাদের পরিকল্পনা হবে যে ঠিক আছে, এখন যে 48 টিমস আছে থাকুক, তার ভিতরে এশিয়ান কোটাতে পরে 8 বা 9 ডিপেন্ডিং অন দ্য প্লে অফ ম্যাচ।
আমাদেরকে ফাইট করে ডেভেলপ করে ওই 8-9টা দেশের ভিতরে থাকতে হবে। যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকে অবকাঠামোগত সুযোগ সুবিধা বর্তমানে ততটা না থাকলেও বিশ্বকাপে খেলেছে তারা। মধ্যপ্রাচ্যের দেশটি বিশ্বকাপে খেলতে পারলে কেন পারবে না বাংলাদেশ? এমন প্রশ্ন ফেডারেশন প্রধানের। এশিয়ার ফুটবলে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করতে বয়সভিত্তিক ফুটবলে জোর দিতে চান বাফুফের সভাপতি। ইরাক ইনফ্রাস্ট্রাকচার কি আছে, ইরাকের ইউথ ডেভেলপমেন্টের কি আছে, তো ইরাকের মতো দেশ যদি ওই টপ 8-এ থাকতে পারে, বাংলাদেশ গিভেন বাংলাদেশের রিসোর্স, বাংলাদেশের ডায়াসপোরা, বাংলাদেশের পপুলেশন 100% ওই টপ 8 বা 9 থাকা উচিত। অ্যান্ড ওটাতে আমি মনে করি পসিবল যদি আমরা ফোকাসভাবে আমরা ফাইট করি। আমাদের ইউথ টিমের জন্য ফুল কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ, ফিজিও অল ডেডিকেটেড হয়ে গেছে। ছেলে এবং মেয়েদের জন্য আমরা আগামীতে যাব। তো আমরা সেই পথে হাঁটতে চেষ্টা করতেছি। ভবিষ্যতে নারীদের বয়সভিত্তিক ফুটবলেও আলাদা কোচিং প্যানেল করার কথা ভাবছেন বাফুফের সভাপতি। সাফ জিতে র্যাঙ্কিংটা বাড়িয়ে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 11-11 সময়ও নানা অপরাধে জড়িত শহীদ জিয়ার খুনি মোজাফফর জন্ড নামে যোগাযোগ ছিল অন্যতম কুশীলা মাসুদের সঙ্গে কাল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। সাতক্ষীরা জামায়াত এমপির ভিডিও ঘিরে বিতর্ক। দ্বিতীয় স্ত্রী দাবি করলেও চাকরির সুপারিশ করা বায়োডাটায় অবিবাহিত উল্লেখ তরুণীর তদন্ত করে ব্যবস্থার ঘোষণা দলের। এবং হঠাৎ গ্যাসের তীব্র সংকটে গ্রাহক ভোগান্তি চরমে। পাম্পে দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না জ্বালানি। আবাসিকেও রান্না করতে হিমশিম অবস্থা। কারিগরি ত্রুটিতে সরবরাহ কমায় সংকট। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। আলিশা, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ে।